সুপ্রিয় শিক্ষার্থীরা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে পরিচালিত অনলাইন ক্লাসরুম থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি এস এম রুবাইয়াত ফাহিম, সহকারী অধ্যাপক, ব্যবস্থাপনা বিভাগ, সরকারি কমার্স কলেজ, চট্টগ্রাম। শিক্ষার্থীরা, আজকে অপারেশনস ম্যানেজমেন্টের 8th লেকচার। আমরা এর আগে আরো 7টা ক্লাসে আলোচনা করেছি। আজকে মূলত আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইনভেন্টরি ম্যানেজমেন্টের দ্বিতীয় অংশ নিয়ে। আমরা গত ক্লাসে ইনভেন্টরি ম্যানেজমেন্ট সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে আমরা দ্বিতীয় লেকচারে যাব। আমরা যাই যে গত ক্লাসে কি টপিক নিয়ে আলোচনা করেছিলাম। গত ক্লাসে মূলত আলোচনা করেছিলাম যে বিষয় নিয়ে, সেটা ছিল ইনভেন্টরি ম্যানেজমেন্ট কি। মানে ইনভেন্টরি ম্যানেজমেন্টের মূল কনসেপ্ট আমরা বোঝার চেষ্টা করেছিলাম, সেটা কিভাবে করে, তার উদ্দেশ্য কি, তার স্কোপ কতটুকু, কিভাবে তার কাজগুলো করে। এর পরবর্তীতে আমরা গিয়েছিলাম সেটা হচ্ছে ইনভেন্টরি কন্ট্রোল কি। তো ইনভেন্টরি কন্ট্রোল মানে হচ্ছে ইনভেন্টরি ম্যানেজমেন্টের একটা ফোকাস পার্ট, যেটাকে তারা বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করে। মূলত ইনভেন্টরি কন্ট্রোলের মাধ্যমে যে সিদ্ধান্তগুলো গ্রহণ করে সেটা হচ্ছে যে ইনভেন্টরি গুলা কোন সময় কিনতে হবে বা কতটুকু কিনতে হবে, তো কখন কিনতে হবে, কোন সময় বা কখন কিনতে হবে, এটার জন্য আমরা ইনভেন্টরি গুলোকে বিভিন্নভাবে ক্লাসিফিকেশন করতে পারি, বিভিন্নভাবে ভাগ করে করে আলোচনা করতে পারি। তার মধ্যে আমরা দেখেছিলাম যেমন এবিসি অ্যানালাইসিস করেছিলাম, ভিডি অ্যানালাইসিস করেছিলাম। এগুলো অ্যানালাইসিস করার মাধ্যমে আমরা কিছু সিদ্ধান্ত নিতে পারি যে কত পণ্য কখন আমরা কিনতে পারি। এরপরে যেটা নিয়ে আজকে মূলত আলোচনা করব যে কতটুকু ইনভেন্টরি একসাথে কিনতে হবে, সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তারপর আমরা দেখি যে আজকে আমাদের আলোচনার টপিকস কি। এখানে অনেকগুলো টপিকস নিয়ে আমরা কথা বলবো আজকে। এক নাম্বার হচ্ছে ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি, ইউকিউ, ডেফিনেশন অফ ম্যাটেরিয়াল রিকোয়ারমেন্ট প্ল্যানিং বা এমআরপি 1, এমআরপি 1 এর পারপাস, টাইপস, বিভিন্ন ধরনের কস্ট নিয়ে আমরা কথা বলবো, যে ইন্ডিপেন্ডেন্ট ভার্সেস ডিপেন্ডেন্ট ডিমান্ড, বিভিন্ন ধরনের ডিমান্ড গুলো কেমন, মাস্টার প্রোডাকশন শিডিউলটা কি, ক্যাপাসিটি রিকোয়ারমেন্টস কি, ম্যানুফ্যাকচারিং রিসোর্সেস প্ল্যানিং বা এমআরপি 2। অনেকগুলো টপিকস, এগুলোকে যদি আমি তারপরে সংক্ষেপে বলি, আমরা মূল ফোকাস পয়েন্ট থাকবে ইউকিউ। ইউকিউর পরে আমরা মূলত এখানে দুইটা টপিকস আছে, একটা হচ্ছে এমআরপি 1, একটা হচ্ছে এমআরপি 2। এই দুইটা বিষয় নিয়ে আলোচনা করবো। তাহলে আমরা সামনের দিকে যাই। যে প্রথমে আমাদের আলোচনার বিষয়বস্তু সেটা হচ্ছে ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি বা ইউকিউ। ইউকিউ একটা মডেল আমরা এখানে দেখানোর চেষ্টা করবো। তার আগে বলি যে ইউকিউ মানে কি। ইউকিউ মানে হচ্ছে, এখানে তিনটা শব্দ আছে। ই মানে হচ্ছে ইকোনমিক, মানে হচ্ছে মিতব্যয়ী, ও মানে হচ্ছে অর্ডার, কিউ মানে হচ্ছে কোয়ান্টিটি। আচ্ছা, ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি, তাহলে ই মানে হচ্ছে ইকোনমিক, এটাকে আমরা অপটিমাল বলতে পারি। মানে একটা বিষয় হচ্ছে ইকোনমিক মানে হচ্ছে অর্ডার কোয়ান্টিটি। এই কথাটার মূল কনসেপ্ট হচ্ছে সেটা হচ্ছে আমি যখন কোনো ইনভেন্টরি কিনবো বা প্রোডাকশন করব, তখন কতটুকু পরিমাণ, মানে এখানে হচ্ছে কোয়ান্টিটিটা, মানে কতটুকু পরিমাণ একসাথে ক্রয় করলে বা একসাথে উৎপাদন করলে আমার মোট খরচটা, টোটাল কস্টটা বা ইনভেন্টরি কস্টটা সর্বনিম্ন পর্যায়ে থাকবে, সেটাকে বলা হয় ইউকিউ। তো আমরা আরো সামনের দিকে যাবো। ইউকিউ বলতে এখানে বোঝানো হচ্ছে সেটা হচ্ছে অপটিমাল অর্ডার কোয়ান্টিটি দ্যাট উইল মিনিমাইজ টোটাল ইনভেন্টরি কস্ট। তাহলে আমি যেটা বললাম যে ইনভেন্টরি কস্টটাকে কমাবে। আচ্ছা, ইনভেন্টরি কস্ট কি কি, এগুলো বিষয় নিয়ে আমরা কথা বলবো। তারপর আমরা যাবো যে একটা বেসিক ইউকিউ মডেল নিয়ে কথা বলবো। তারপর প্রোডাকশন কোয়ান্টিটি মডেল, এটাই আমরা দেখবো। আচ্ছা, তাহলে ইউকিউ যদি তোমাকে বুঝতে চাও যে ইউকিউ মানে আমি কি বললাম, ইউকিউ মানে হচ্ছে ইনভেন্টরি কস্টটা সর্বনিম্ন পর্যায়ে যেটা থাকবে সেটাকে বলা হয় ইউকিউ। তো যে কোনো মডেলের ক্ষেত্রে আমরা জানি যে কোনো মডেল আলোচনা করতে গেলে কিছু অ্যাজাম্পশনের উপর ভিত্তি করে এটা আগায়, তাই না? তো এখানে এই যে বেসিক ইউকিউ মডেল যেটা দেখবো আমরা, সেটার কিছু অ্যাজাম্পশন আছে। এখানে মূলত 4টা অ্যাজাম্পশন আছে। এই 4টা অ্যাজাম্পশনকে ধরে নিয়ে ইউকিউ মডেলটা বুঝতে হবে। মানে এক্ষেত্রে আমি যদি বলি যে এই ইউকিউ মডেলটা, আমরা যে মডেলের কথা বলবো সেই মডেলটা তখনই কাজ করবে যখন এখানে যে 4টা শর্ত দেয়া আছে, এই 4টা শর্ত যদি পূরণ করে তখনই আমাদের ইউকিউ মডেলটা কাজ করবে। আচ্ছা, তো ইউকিউ মানে তো তুমি বুঝতে পেরেছো যে ইউকিউ মানে হচ্ছে কি, আবারও যদি বলি সেটা হচ্ছে কতটুকু পরিমাণ একসাথে ক্রয় করলে বা একসাথে উৎপাদন করলে ইনভেন্টরি কস্টটা তোমার কম লাগবে, সেটাকে আমরা বলেছি ইউকিউ। তো ইউকিউ মডেলের ক্ষেত্রে আমরা যদি যাই যে এখানে শর্তগুলো কি কি। এক নাম্বার হচ্ছে ডিমান্ড ইজ নোন উইথ সার্টেনিটি and is constant over time। আচ্ছা, তো এই ইউকিউটা তুমি কখনই করতে পারবা তখনই যদি তুমি ডিমান্ডটা জানো। তুমি যদি বছরে হিসাব করো যে প্রতি বছরে তোমার কতটুকু ইনভেন্টরি লাগবে, সেই ডিমান্ডটা যদি তুমি আগে থেকে জানো বা ধারণা করতে পারো বা নির্ধারণ করতে পারো, এবং তখনই আমাদের এই ইউকিউ মডেলটা কাজ করবে। এবং আরেকটা বিষয় হচ্ছে ইজ কনস্ট্যান্ট ওভার টাইম, এবং সব সময়ে তোমার কি থাকতে হবে, তোমার রিকোয়ারমেন্টস বা তোমার ডিমান্ড সমান থাকতে হবে। যদি কখনো এমন হয় কখনো ডিমান্ড বেড়ে যায়, কখনো ডিমান্ড কমে যায়, তখন আমাদের এই মডেলটা কাজ করবে না।
তারপর হচ্ছে নো শর্টেজ আর অ্যালাউড, মানে এখানে আরেকটা বিষয় হচ্ছে যে এখানের এই যে প্রসেসটা, যে ট্রান্সফরমেশন প্রসেসটার মধ্যে আমরা ইউকিউ মডেলটাকে অ্যাপ্লাই করব, সেখানে কোনো শর্টেজ থাকতে পারবে না। এটা কন্টিনিউস করতে হবে, মানে প্রোডাকশনটা চলমান থাকতে হবে, কখনো যে অফ হয়ে থাকবে, কখনো কোনো ইনভেন্টরি শর্টেজ হবে, এটা হবে না, মানে এটা চলমান থাকবে। আচ্ছা, তারপর যেটা আছে সেটা হচ্ছে লিড টাইম ফর দ্য রিসিপ্ট অফ অর্ডার ইজ কনস্ট্যান্ট। লিড টাইমটা কনস্ট্যান্ট হতে হবে। আচ্ছা, এটা মানে কি? লিড টাইম মানে আমি গত ক্লাসে বলেছি, আবারও বলি, লিড টাইম মানে হচ্ছে ধরো আমি আজকে কোনো পণ্য ক্রয় করার জন্য অর্ডার দিলাম, কোনো পণ্য ক্রয় করার জন্য। তো আজকে অর্ডার দেওয়ার পরে যাকে অর্ডার দিয়েছি তিনি পণ্যটা আমাকে আমার ফ্যাক্টরিতে বা আমার কাছে পৌঁছেছেন 3 দিন পরে। তাহলে এই 3 দিনটাকে বলা হয় লিড টাইম। তো এখানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে লিড টাইম ফর দ্য রিসিপ্ট অফ অর্ডারস ইজ কনস্ট্যান্ট, মানে লিড টাইমটা সবসময় একই রকম থাকতে হবে। মানে যখনই তুমি পণ্য ক্রয় করতে যাও, যে আজকে অর্ডার দিলে 3 দিন পরে যাবা, আবার আগামীকালও যদি তুমি অর্ডার দাও তাহলে 3 দিন পরে আসবে, এটাই মানে সব সময় এই 3 দিনই থাকবে। কখনো 3 দিনটা যদি 4 দিন হয়ে যায়, বা কখনো 3 দিনের পাও, কখনো 2 দিনে পাও, কখনো 5 দিনে পাও, তাহলে কিন্তু আমাদের এই মডেলটা কাজ করবে না। এখানে লিড টাইমটা কনস্ট্যান্ট হতে হবে। নেক্সট যে বিষয়টা আছে সেটা হচ্ছে অর্ডার কোয়ান্টিটি ইজ রিসিভড অল এট ওয়ান্স। এটা একটা বিষয়, সেটা হচ্ছে আমি যতগুলো পণ্যের জন্য অর্ডার দিলাম সবগুলো পণ্য কিন্তু আমার একসাথে পেতে হবে। যদি এমন দেখা যায় যে আমি 100টা পণ্যের অর্ডার দিয়েছি, যে 2 দিন পর পাইলাম 50টা, 3 দিন পর পেলাম 40টা, আর একদিন পর 10টা, এভাবে করলে আমার হবে না। আমার এখানকার মূল বিষয় হচ্ছে প্রত্যেক যতগুলা পণ্যের জন্য আমি অর্ডার করেছি সবগুলো পণ্য at a once একসাথে, অল at a once একসাথে আমার হাতে পৌঁছাতে হবে। তাহলে এই 4টা অ্যাজাম্পশনের উপর ভিত্তি করে আমাদের এই ইউকিউ মডেলটা কাজ করবে। সো আমরা ইউকিউ মডেলের সামনে একটা ইউকিউ মডেলে যাব। আচ্ছা, তাহলে ইউকিউ মডেলটাকে আমরা মোটামুটি বুঝতে পেরেছি। আচ্ছা, তারপরেও আমরা এই বোঝাটা আমি আরেকটু উদাহরণ দিয়ে বোঝাই, খুব ইজি একটা উদাহরণ দিয়ে আমি সবসময় স্টুডেন্টদেরকে বোঝানোর চেষ্টা করি। সেটা একটু করে বলি যে ইউকিউটা যদি তুমি বুঝতে পারো, তারপরেও আরেকটু সংক্ষেপে বলি যে এখানে ইউকিউ মানে হচ্ছে তো ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি, তাই না? তো ইকোনমিক অর্ডার কোয়ান্টিটিটা মানে কি? মানে হচ্ছে তুমি কতগুলো পণ্য একসাথে ক্রয় করলে বা একসাথে উৎপাদন করলে তোমার কি হবে, তোমার খরচটা সর্বনিম্ন পর্যায়ে থাকবে। কোন খরচ? ইনভেন্টরি কস্ট। এই ইনভেন্টরি কস্ট যদি আমি বুঝতে যাই, তাহলে ইনভেন্টরি কস্ট বোঝার জন্য আমাকে আরো যে বিষয়গুলো বুঝতে হবে। এখানে ইনভেন্টরি কস্টটা মূলত হচ্ছে 2 ধরনের কস্ট, একটাকে বলা হয় ক্যারিং কস্ট, একটাকে বলা হয় অর্ডারিং কস্ট। ক্যারিং কস্ট কি, অর্ডারিং কস্ট কি, সেটা একটু করে বোঝার চেষ্টা করি। তো অর্ডারিং কস্ট মানে হচ্ছে ধরো আমি উদাহরণ দিই ভাবে, ধরো তোমার কাছে আমি একটা ফিনিশ কোর্স দিয়ে উদাহরণটা দিচ্ছি, ধরো বোঝার সহজ হওয়ার জন্য। তোমার কাছে কি লাগে, তোমার কাছে ধরো একটা দোকান আছে, সেখানে তুমি শার্ট বিক্রি করো। আচ্ছা, তোমার বছরে শার্ট লাগে 12,000 শার্ট তোমার কাছে বছরে বিক্রি হয়, তুমি চিন্তা করে দেখলা। আচ্ছা, এখন এই 12,000 শার্টটা তুমি কিনে নিয়ে আসো, ঢাকা থেকে কিনে নিয়ে আসো, ঢাকায় গিয়ে তুমি চট্টগ্রামে আছো, চট্টগ্রাম থেকে ঢাকায় গিয়ে সেখান থেকে কিনে নিয়ে এসে তারপর তুমি বিক্রি করো। এখন বিষয়টা হচ্ছে দেখো, তুমি এই 12,000 শার্ট তুমি চাইলে একবারে কিনে নিয়ে আসতে পারো, তাই না? একবারে 12,000 শার্ট কিনে নিয়ে আসলা, তুমি বিক্রি করতে মানে পুরো বছর ধরে বিক্রি করলে তারপরে যেতে পারো, তাহলে 1,000 শার্ট। আচ্ছা, এখন এটাই হচ্ছে কোয়ান্টিটি। তাহলে কোয়ান্টিটি তোমার কতটুকু কিনছো? তুমি 1,000 শার্ট একসাথে কিনছো। আবার চাইলে তুমি এমনও করতে পারো যে 2বার যেতে পারো বছরে, একবার গিয়ে তুমি তোমার 12,000 শার্টের মধ্যে একবার গিয়ে তুমি 6,000 শার্ট কিনে নিয়ে আসো, আরেকবার গিয়ে আরো 6,000 শার্ট কিনে নিয়ে আসো, তাই না? তাহলে 12,000 বিক্রি করছো। তাহলে এই যে এখন তোমার কোয়ান্টিটি হচ্ছে কত কত করে? 6,000 করে। তাহলে তোমার কোয়ান্টিটি হচ্ছে এখানে প্রথমবার কোয়ান্টিটি কিনেছো একেবারে 12,000 একেবারে কোয়ান্টিটি, দ্বিতীয়বার কিনলা 6,000 করে। এটাকে বলছি আমরা কোয়ান্টিটি বা অর্ডার কোয়ান্টিটি বলতে পারি। তাহলে অর্ডার কোয়ান্টিটি তুমি আশা করি বুঝতে পেরেছো। তো আমরা আবার চাইলে তুমি এমনও করতে পারো যে প্রতি মাসে একবার করে যাবা। প্রতি মাসে যদি একবার করে যাও তাহলে 12 মাসে 12 বার যাবা, তখন তোমাকে অর্ডার কোয়ান্টিটি করতে হবে কত করে? 1,000 করে, তাই না? 1,000 করে 12 মাসে তুমি ক্রয় করবা, তখন তোমার কোয়ান্টিটি হবে 1,000 করে 12,000 কোয়ান্টিটি। তাহলে আমার ইউকিউ মানে কি? আমার ইউকিউ মানে হচ্ছে এই যে কোয়ান্টিটি যে আমি কিনতে পারি, একবার গেলে যেমন ধরো আমার একসাথে 12,000 কোয়ান্টিটি কিনছি, 2বার গেলে 6,000 কোয়ান্টিটি কিনছি, 12বার গেলে 1,000 করে কোয়ান্টিটি কিনছি। এই কোয়ান্টিটিটা নির্ধারণ করা, কোন কোয়ান্টিটিটা তোমার ফলো করলে তোমার ইনভেন্টরি কস্টটা সর্বনিম্ন পর্যায়ে থাকবে। মানে তুমি কি একেবারে 12,000 কিনলে তোমার খরচ কম হবে, নাকি একেবারে 6,000 করে কিনলে তোমার খরচ কম হবে, নাকি একবারে 1,000 করে কিনলে তোমার খরচ কম হবে? এই যে পরিমাণটা 1,000 হবে না 6,000 হবে না 12,000 হবে, এই পরিমাণটাকে আমরা বলছি ইকোনমিক অর্ডার
কোয়ান্টিটি। তোমার মনে এখন প্রশ্ন জাগতে পারে যে আমাদের খরচগুলা কি? যেমন আমি তো চাইলে 12,000 পণ্য একসাথে কিনতে পারলে আমার খরচ কি হচ্ছে? এটার সাথে দুইটা রিলেটেড খরচ আছে। একটাকে আমরা বলি অর্ডারিং কস্ট, আর একটাকে বলি ক্যারিং কস্ট বা হোল্ডিং কস্ট। আচ্ছা, তো অর্ডারিং কস্ট কি? অর্ডারিং কস্টটা আমি ইজি বোঝার জন্য বলছি। ধরো তুমি তো ঢাকা থেকে পণ্য কিনে নিয়ে আসো, তাই না? যখন তুমি ঢাকা থেকে পণ্য কিনে নিয়ে আসতে যাবা, চট্টগ্রাম থেকে ঢাকাতে যাওয়া, তরকারি ভাড়া, তো ওখানে থাকা খাওয়া, আবার আসা, এই যে সাথে রিলেটেড যে খরচগুলো আছে, মানে একবার অর্ডার দিলে, একবার অর্ডারটার পণ্যটা তোমার কাছে পৌঁছানোর পর্যন্ত এই রিলেটেড যত খরচগুলো আছে এটাকে আমরা বলি অর্ডারিং কস্ট। বুঝতে পেরেছো? সংক্ষেপে আমরা ওসি বা সিইউ বিভিন্নজন বিভিন্ন ভাবে এটাকে প্রকাশ করার চেষ্টা করা হয়। এটাকে বলে অর্ডারিং কস্ট। তাহলে একবার অর্ডার দেওয়ার জন্য এটার সাথে কিন্তু এই অর্ডারিং কস্টের সাথে কিন্তু তোমার পণ্যের মূল্য থাকবে না। এটা একটা গুরুত্বপূর্ণ ইস্যু। তোমার শার্টের দাম থাকবে না, শুধুমাত্র যাওয়া আসা, গাড়ি ভাড়া, থাকা খাওয়া, হোটেলে খেয়েছো তো থেকেছো, রেস্টুরেন্টে খেয়েছো, এগুলোর জন্য যে খরচটা হয় সেটাকে আমরা বলছি অর্ডারিং কস্ট। আচ্ছা, তাহলে যেমন আমি যদি বলি, দেখো তুমি যদি একবারে গিয়ে কিনে নিয়ে আসো তাহলে তোমার অর্ডারিং কস্ট লাগছে কয়বার? একবার, তাই না? মাত্র একবার কস্ট লাগছে। এখন তুমি যদি দুইবার কিনে নিয়ে আসো তাহলে তোমার অর্ডারিং কস্ট লাগছে দুইবার। যদি তুমি 12 বার যাও তাহলে তোমার অর্ডারিং কস্ট লাগবে 12 বার, তাই না? তার মানে তুমি যতবার যেতে থাকবা তোমার অর্ডারিং কস্টটা তত বাড়তে থাকবে। এটা তো বুঝেছি। আচ্ছা, তাহলে তুমি বলতে পারো তাহলে তো আমার একবারে কিনে নিয়ে আসলেই ভালো, একবারে কিনে নিয়ে আসলে আমার অর্ডারিং কস্ট কম হবে। হ্যাঁ ঠিক, কিন্তু একবারে যদি কিনে নিয়ে আসো তোমার ক্যারিং কস্ট বেশি লাগবে। এখন আসে ক্যারিং কস্ট মানে কি? ক্যারিং কস্টের মূল বিষয়টা হচ্ছে যে পণ্যগুলো তুমি কিনে নিয়ে আসবা সেই পণ্যগুলো তোমার কাছে রাখার জন্য যে খরচটা লাগে সেটাকে বলা হয় ক্যারিং কস্ট বা হোল্ডিং কস্ট, হোল্ড করার জন্য। এটা কেমন হতে পারে? যেমন ধরো তুমি যদি একসাথে যদি 12,000 শার্ট কিনে নিয়ে আসো, ধরো তোমার কাছে তোমার যে দোকানটা আছে সেখানে 12,000 শার্ট রাখার মতো অবস্থা নেই, তাহলে তোমাকে কি করতে হবে? একটা গুদাম ভাড়া নিতে হবে, বা পুরা ভাড়া নিতে হবে, বা শেয়ারিং এ ভাড়া নিতে পারে গুদামটা। তাহলে গুদামে রাখার জন্য এটা খরচ লাগতে পারে, বা এটা যদি এমন কোনো পণ্য হয় এখানে পাহারা দিতে হয় তাহলে পাহারাদারদের জন্য খরচ লাগতে পারে। মানে সোজা কথায় পণ্যটা তোমার কাছে, ইনভেন্টরিটা তোমার কাছে রাখার জন্য তোমার যে খরচটা হয় সেটাকে আমরা বলি ক্যারিং কস্ট। ক্যারিং কস্ট আমরা মূলত যেভাবে বের করার চেষ্টা করি সেটা হচ্ছে পার ইউনিট ক্যারিং কস্ট বের করে ফেলার চেষ্টা করি, মানে একটার জন্য খরচ কত টাকা পড়বে, তাই না? তাহলে তুমি কি দেখতে পাইলা? সেটা হচ্ছে তুমি যদি একবারে কিনে নিয়ে আসো তাহলে অর্ডারিং কস্ট কম হবে, কিন্তু তোমার কি খরচ বেশি পড়বে? ক্যারিং কস্ট বেশি পড়বে, কারণ একসাথে 12,000 শার্ট একসাথে রাখতে হবে। আচ্ছা, আবার তুমি যদি মাসে 1,000 করে কিনে নিয়ে আসো তাহলে তোমার অর্ডারিং কস্ট লাগবে 12টা অর্ডারিং কস্ট লাগবে, কিন্তু তোমার ক্যারিং কস্ট অনেক কমে যাবে। তোমার অল্প অল্প রাখতে হবে, অল্প অল্প খরচ কমে যাবে। আচ্ছা, তাহলে এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই দুইটা খরচের মধ্যে একটা সমন্বয় করে দেখতে হবে একসাথে কতটুকু কিনলে আমার খরচটা সর্বনিম্ন পর্যায়ে থাকবে। সেই পরিমাণটাকে আমরা বলছি ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি। ঠিক আছে? আমি কি 1,000 কিনবো না 6,000 কিনবো, এটা ডিপেন্ড করবে কিসের উপর? ইনভেন্টরি কস্ট সর্বনিম্ন পর্যায়ের উপর। আমি প্রত্যেকটা ক্যালকুলেশন করে দেখবো। আচ্ছা, আমরা মোটামুটি বুঝতে পেরেছি। তারপরে আমরা একটু দেখি ইনভেন্টরি অর্ডার সাইকেল, এখানে একটা অর্ডার সাইকেল দেওয়া আছে, সেটা কি দেখো, সেটা আমরা যদি দেখি, দেখো এখানে কিছু বিষয় নিয়ে দেওয়া আছে। সেটা হচ্ছে দেখো প্রথমে যে তুমি এখানে দুটো অ্যাক্সিস আছে, একটা হচ্ছে এক্স অ্যাক্সিস, একটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, তাই না? ওকে, তাহলে ওয়াই অ্যাক্সিসে আমরা যেটা দেখানোর চেষ্টা করেছি সেটা হচ্ছে অর্ডার কোয়ান্টিটি, মানে তুমি কতটুকু পণ্য অর্ডার করবা, ইনভেন্টরি অর্ডার সাইকেলটা কেমন হতে পারে এটা বোঝানোর জন্য। এক্স অ্যাক্সিসে যেটা দেখিয়েছি সেটা হচ্ছে টাইম। যেমন ধরো এখানে অর্ডার কোয়ান্টিটি ধরো কি আছে, কিউ আছে, কিউ কিউ দেখতে পাচ্ছ না? সব জায়গায় কিউ। আচ্ছা, তাহলে মানে হচ্ছে তুমি ও থেকে কিউ পরিমাণ পণ্য তুমি একসাথে ক্রয় করো। আচ্ছা, তাহলে একসাথে যদি তুমি কিউ পরিমাণ পণ্য ক্রয় করো মানে তোমার ডিমান্ডের উপর ভিত্তিতে, তাহলে তোমার কি হবে দেখো, এরপরে যেটা এইভাবে তুমি যে রেখাটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে ডিমান্ড রেট। তাহলে যেটা দেখছি সেটা হচ্ছে কোয়ান্টিটি পরে ডিমান্ড রেটটা, কিন্তু তুমি যখনই প্রোডাক্টটা কিনে নিয়ে আসবে তাহলে তোমার ডিমান্ডটা এরপরে যত ইউজ করতে থাকবে কোয়ান্টিটি গুলো, তোমার ডিমান্ডটা আস্তে আস্তে বাড়তে থাকবে, তোমার ডিমান্ডটা, তাই না? তো ডিমান্ড বাড়তে বাড়তে তুমি দেখো এখানে লাল আর একটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে লাল দাগ দিয়ে কনস্ট্যান্ট, সেটা হচ্ছে রিঅর্ডার পয়েন্ট। রিঅর্ডার পয়েন্ট মানে কি? মানে হচ্ছে তোমার ডিমান্ডটা যখন কমতে কমতে যখন এই লাল দাগে চলে আসবে, রিঅর্ডার পয়েন্টে চলে আসবে, তখনই তোমাকে পুনরায় অর্ডার করতে হবে। রিঅর্ডার পয়েন্ট মানে হচ্ছে ধরো তুমি একসাথে 100টা পণ্য ক্রয় করো, তোমার কাছে যখন 10টা পণ্যতে নেমে আসে তখন তুমি আবার অর্ডার দাও, সেটাকে বলে রিঅর্ডার পয়েন্ট। তাহলে যখনই 10টা পণ্যতে চলে আসবে
তুমি আবার অর্ডার দিবা। দেখো এই রিঅর্ডার পয়েন্টের নিচে দেখো যে আমরা সবুজ দাগ দিয়ে যেটা দেখিয়েছি সেটা হচ্ছে লিড টাইম, তাই না? কারণ হচ্ছে রিঅর্ডার পয়েন্টে আসার পরে তুমি অর্ডার দাও, তাই না? তো অর্ডার দেওয়ার পরে ধরো 3 দিন পরে তুমি আবার পণ্যটা পেয়ে যাও, তাহলে এটা হচ্ছে লিড টাইম। তাহলে লিড টাইমের পরে দেখো অর্ডার রিসিপ্ট, তুমি লিড টাইমের সময়টা দেখাচ্ছে, লিড টাইমের পর তুমি অর্ডারটা রিসিভ করবা। তাহলে অর্ডার যেহেতু রিসিভ করেছো, তোমার কোয়ান্টিটি আবার বেড়ে গেছে, তুমি আবার পণ্য ক্রয় করেছো। আবার পণ্য ক্রয় করার পরে আবার যখন ইউজ হতে থাকবে, আবার ডিমান্ডটা কমতে থাকবে, কমতে কমতে যখন লিড টাইম রিঅর্ডার পয়েন্ট আসবে তখন তুমি আবার অর্ডার দিবা। তাহলে লিড টাইমের মধ্যে তুমি পণ্যটা আবার পেয়ে যাবা। তাহলে এটা আবার কোয়ান্টিটি হয়ে যাবে। ঠিক এইভাবে সাইকেলটা চলতে থাকবে। তো আমরা এখন ইউকিউর যে মডেলটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এই ধরনের সিচুয়েশন যখন হয় তখনই আমরা ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি মডেলটা কাজ করব। তাহলে আমরা নেক্সট অপশনে দেখি, যেটাকে আমরা গাণিতিক বিষয়গুলো একটু দেখি, যে তাহলে ইউকিউ কস্ট মডেলকে যদি আমরা একটু করে বলতে চাই, আমি এই কথাগুলো এতক্ষণ তোমাকে বলে নিয়েছি, তাই আমি একটু দ্রুত যাব। যেমন সিইউ বলতে যে বলছে কস্ট অফ প্লেসিং অর্ডার, মানে হচ্ছে অর্ডারিং কস্ট, মানে কি বুঝতেছো? আচ্ছা, ডি বলতে এখানে যেটা বোঝানো হচ্ছে, ডি দ্বারা দেখানো হচ্ছে সেটা হচ্ছে অ্যানুয়াল ডিমান্ড, মানে বছরে তোমার কতটুকু লাগবে। যেমন আমি যে উদাহরণটা দিয়েছিলাম সেখানে বলেছিলাম যে বছরে 12,000 ডিমান্ড, তাই না? এটাকে এখানে আমি ডি আকারে দেখিয়েছি। তুমি যদি বলো যে অন্য কিছু, অনেক একটা বই এক ভাবে দেখায়, অনেকে অ্যানুয়াল রিকোয়ারমেন্ট বলে, এআর বলে, যেটা করছি সেটা দিতে পারো। তারপর হচ্ছে দেখো সিসি, সিসি মানে হচ্ছে ক্যারিং কস্ট, অ্যানুয়াল পার ইউনিট ক্যারিং কস্ট, মানে বছর জুড়ে পণ্যটা রাখতে গেলে, তোমার একটা পণ্য রাখতে গেলে কতটুকু কস্ট লাগবে সেটা হচ্ছে অ্যানুয়াল ক্যারিং কস্ট। আর কিউ মানে হচ্ছে অর্ডার কোয়ান্টিটি, মানে একসাথে তুমি কতগুলো পণ্য অর্ডার দিবা। যেমন একবার, আমার উদাহরণ যদি তুমি মনে রাখো যে একবার অর্ডার দিলে 12,000 কিনবা, তাহলে অর্ডার কোয়ান্টিটি তখন হয়ে যাবে 12,000। দুইবার অর্ডার দিলে একবারে কিংবা 6,000 করে, তখন অর্ডার কোয়ান্টিটি হবে 6,000 করে। 12 বার অর্ডার দিলে তখন তোমার অর্ডার কোয়ান্টিটি হবে 1,000 করে। আচ্ছা, এবার আমরা কস্ট গুলো একটু ক্যালকুলেশন করি। দেখো কি লেখা আছে এরপরে, অ্যানুয়াল অর্ডারিং কস্ট। তাহলে অ্যানুয়াল অর্ডারিং কস্ট আমার কিভাবে লাগবে, খুব সোজা, তুমি বুঝতে পারতেছো। প্রথম হচ্ছে সিইউ, সিইউ মানে হচ্ছে একবার অর্ডার দিতে তোমার যতটুকু লাগে সে হচ্ছে অর্ডারিং কস্ট, সিইউ। আচ্ছা, এখানে সিইউটা আমরা যদি আরো একটা পণ্যতে যদি নিয়ে আসি, যে একটা পণ্যের যদি ভাগ করে নিয়ে আসি, তাহলে অ্যানুয়াল অর্ডারিং কস্টটা তুমি কিভাবে পাবা? অ্যানুয়াল অর্ডারিং কস্টটা আমি একটু উদাহরণ দিয়ে বুঝি। তাহলে ধরো অর্ডারিং কস্টটা কেমন লাগছিল, আমি তোমাকে একটা উদাহরণ দিয়েছিলাম যে ঢাকা থেকে যদি পণ্য কিনে নিয়ে আসো, যে ঢাকা থেকে যাওয়া আসা এগুলোর জন্য তোমার পণ্য এই খরচ পড়ে ধরো তোমার কত হাজার টাকা, যে 1,000 টাকা খরচ পড়ে, মানে একবার অর্ডার করলে, তাই না? কত টাকা যায়, যাওয়া আসা গাড়ি ভাড়া সবকিছুতে তোমার খরচ করে 1,000 টাকা। তাহলে 1,000 টাকা হচ্ছে অর্ডারিং কস্ট, মানে একবার গেলে অর্ডারিং কস্ট হচ্ছে 1,000 টাকা। আচ্ছা, তো তুমি যদি একবারে যদি 1,000টা পণ্য কিনে নিয়ে আসো, তাহলে একটা পণ্যের জন্য কত টাকা করে পড়ে? 1 টাকা করে পড়ে, তাই না? তাহলে আমরা যদি বলতে পারি যে অর্ডারিং কস্ট পার ইউনিটের জন্য যদি বলি, তাহলে 1 টাকা করে হতে পারে। আচ্ছা, এবার যদি আমি যাই যে অ্যানুয়াল অর্ডারিং কস্ট যদি তোমাকে বের করতে হয়, তাহলে এই 1 টাকাকে ডিমান্ড দিয়ে তোমার গুণিত করতে হবে। তাহলে ডিমান্ড ছিল কত? 12,000, তাহলে 1 টাকা ইনটু 12,000, তাহলে তোমার কাছে টাকা লাগবে 12,000। ডিমান্ড দিয়ে গুণ করলে 12,000, 12,000কে যদি তুমি যদি একবারে অর্ডারিং কস্ট বের করতে চাও, তাহলে আবার কিউ দিয়ে ভাগ করলে 1,000 আসবে। মানে সোজা করতে অ্যানুয়াল অর্ডারিং কস্টটা হচ্ছে একবারে গেলে তুমি যতটুকু পণ্য কিনে নিয়ে আসতে জন্য তোমার যতটুকু খরচ পড়ে সেটাকে বলছে অর্ডারিং কস্ট। একবার প্লেসিং অ্যান অর্ডার, একটা অর্ডারের জন্য, মানে 1,000 টাকাটা। এটা তুমি যেভাবে বের করতে পারো। এখানে কিভাবে বের করেছি আমরা, তাহলে সিইউ কে আমরা ডিমান্ড দিয়ে গুণ করেছি, তারপর হচ্ছে কোয়ান্টিটি দিয়ে ভাগ করে দিই, তারপর হচ্ছে অ্যানুয়াল অর্ডারিং কস্ট পেয়ে গেছি। আচ্ছা, এবার অ্যানুয়াল ক্যারিং কস্ট। অ্যানুয়াল ক্যারিং কস্টটা তাহলে কিভাবে আসে? অ্যানুয়াল ক্যারিং কস্ট একটু করে শুনি। তাহলে সিসি মানে তো বুঝেছো যে একটা পণ্য তোমার কাছে রাখার জন্য যে খরচ হয় সেটা হচ্ছে সিসি বলেছি আমরা, ক্যারিং কস্ট। ওয়েল, তো ক্যারিং কস্টকে তাহলে তোমাকে একসাথে কতটুকু পণ্য রাখতে হচ্ছে, তোমার কোয়ান্টিটির পরিমাণ। যেমন একসাথে তুমি যদি 12,000 কিনে নিয়ে আসো, তাহলে তোমাকে 12,000 পণ্য রাখতে হবে, তাহলে সিসি কে কোয়ান্টিটি দিয়ে গুণ করতে হবে, তাই না? বা কোয়ান্টিটি 12,000 কোয়ান্টিটি দিয়ে গুণ করতে হবে। আচ্ছা, এবার যদি তুমি 6,000 করে পণ্য কিনে নিয়ে আসো, তাহলে সিসি কে কোয়ান্টিটি 6,000 কোয়ান্টিটি দিয়ে গুণ করতে হবে, তাই না? আচ্ছা, এখানে তো গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অ্যানুয়াল ক্যারিং কস্ট আমরা বের করার সময় এটাকে 2 দিয়ে ভাগ করি। 2 দিয়ে ভাগ করে মানে হচ্ছে যে কোয়ান্টিটিটাকে আমরা গড় করে ফেলি। এটা কারণটা হচ্ছে এই কারণে দেখো, আমরা যে পণ্যটা কিনে নিয়ে আসি, তুমি একটু আগে যে আমাদের চার্টে দেখলা যে যখনই তুমি পণ্য কিনে নিয়ে আসছো, তোমাকে ধরো পুরো মাস, 1 মাস তুমি ইউজ করো, 1 মাস পুরোটাই তো তোমাকে ক্যারি করতে হচ্ছে না, কারণ তুমি যখন কিনে নিয়ে আসছো তার থেকে পণ্যগুলো ইউজ হওয়া শুরু হয়েছে, তাই না? ইউজ হতে হতে একটা সময় মাসের শেষ হয়ে যাচ্ছে, তাই না? এই জন্য আমরা এটা অন অ্যান অ্যাভারেজ হাফ করে নিই, তাই না? অ্যাভারেজ করে নিই। এই জন্য অ্যানুয়াল ক্যারিং কস্ট বের করার সময় সিসি কে কোয়ান্টিটি দিয়ে গুণ করবো এবং কত দিয়ে ভাগ করবো? 2 দিয়ে। আচ্ছা, তাহলে এখানে যদি আমরা টোটাল কস্ট বলি, বা টোটাল কস্ট না বলে আমরা যদি বলি যে টোটাল ইনভেন্টরি কস্ট,
টোটাল ইনভেন্টরি কস্ট হচ্ছে কোনটা, এই দুটো খরচ যোগ করলে সিইউ মানে অ্যানুয়াল অর্ডারিং কস্ট সিইউডি ডিভাইড বাই কিউ প্লাস অ্যানুয়াল ক্যারিং কস্ট সিসি, এই দুইটাই তো খরচ, তাই না? আমার তাহলে ইনভেন্টরি কস্ট হচ্ছে এই দুইটা খরচ, অর্ডারিং কস্ট এবং ক্যারিং কস্ট, দুইটার সমষ্টিকে আমরা বলছি টোটাল ইনভেন্টরি কস্ট। তো আমরা এখন দেখবো টোটাল ইনভেন্টরি কস্ট যেটাতে সবচেয়ে কম হয় সেটা হচ্ছে আমাদের ইউকিউ। তো ইউকিউ এর জন্য একটা ফর্মুলা আমরা এই যে এটার উপর ভিত্তি করে আমরা বের করার চেষ্টা করি, আমরা চার্ট এরপরে যাওয়ার চেষ্টা করি একটু। তো আমরা এটাকে একটু একটা চিত্রের মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি। তো ইউকিউ কস্ট মডেল যদি আমরা দেখি তাহলে একপাশে আমরা দেখাচ্ছি যেটা সেটা হচ্ছে লম্ব অক্ষে আমরা দেখাচ্ছি অ্যানুয়াল কস্ট, আর এটা ভূমি অক্ষে আমরা এটা হচ্ছে অর্ডার কোয়ান্টিটি। তো এটা খুব সোজা, তুমি যদি আমি উদাহরণ দিয়ে তোমাদেরকে বুঝিয়েছি, তুমি যদি অর্ডার কোয়ান্টিটি যদি তোমার বেশি হয়, বেশি কোয়ান্টিটি তুমি যদি পণ্য কিনো তাহলে তোমার অর্ডারিং কস্ট কমে যাবে। যেমন আমার উদাহরণ থেকে আমি যদি বলি, তুমি যদি একবার যদি 12,000 পণ্য কিনে ফেলো তাহলে তোমার অর্ডারিং কস্ট লাগছে একবার, তাহলে অর্ডারিং কস্ট তখন কম থাকবে। আবার তুমি যদি কম পণ্য কিনো, কোনো 6,000 পণ্য কিনো তাহলে অর্ডারিং কস্ট 2 বার লাগবে, মানে অর্ডারিং কস্ট বেশি লাগবে। আর যদি মানে সোজা কথাই বলতে পারলে তুমি একেবারে অর্ডার কোয়ান্টিটি বুঝেছো, একবারে যতগুলো অর্ডার দিবা সেটাকে আমরা বলি অর্ডার কোয়ান্টিটি। তো অর্ডার কোয়ান্টিটি যদি বেশি হয় অর্ডারিং কস্ট কম লাগবে, আর অর্ডার কোয়ান্টিটি কম হলে অর্ডারিং কস্ট বেশি লাগবে, সেটা বুঝতে পারছো। এরপরে আমরা এটার সাথে একটু দেখানোর চেষ্টা করি যেটা সেটা হচ্ছে ক্যারিং কস্ট। তাহলে ক্যারিং কস্টের সাথে কিন্তু কেমন, ক্যারিং কস্ট কিন্তু তোমরা জানো যে অর্ডারিং কস্ট মানে কোয়ান্টিটি যদি তুমি বেশি কিনো তাহলে তোমার কি হবে, ক্যারিং কস্ট বেশি লাগবে। একসাথে বেশি কিনলে বেশি দিন রাখা লাগবে, ক্যারিং কস্ট বেশি লাগবে। আবার অর্ডারিং কোয়ান্টিটি যদি কম করে কিনো, 6,000 করে, ক্যারিং কস্ট কম লাগবে। 1,000 করে কিনলে আরো কম লাগবে। মানে সোজা কথাই অর্ডার কোয়ান্টিটি যত কম হবে ক্যারিং কস্ট তত কম হবে। ঠিক আছে, এটা সাথে এটা পজিটিভ রিলেশনশিপ। আচ্ছা, তাহলে আমরা যদি যাই যে টোটাল ইনভেন্টরি কস্টটা কি, টোটাল কস্টটা কি, টোটাল কস্ট হচ্ছে এই দুইটার সমন্বয়, ক্যারিং কস্ট এবং অর্ডারিং কস্ট, মানে দুইটা মিলে দুইটা যখন সমান হয়ে যাবে তখন এটাকে আমরা বলবো টোটাল কস্ট। এটার উপর ভিত্তি করে আমরা একটা ফর্মুলা তৈরি হয়েছে, দেখো সেটা দুইভাবে এখানে এই ইউকিউ কস্ট মডেল দুইভাবে দেখানোর চেষ্টা করেছে। আমি ডান পাশেরটা আগে দেখি, এটা খুব ইজি। বলছে প্রুভিং ইকুয়ালিটি অফ কস্ট অফ অপটিমাল পয়েন্ট। তাহলে অপটিমাল পয়েন্টে কখন যাব, মানে অর্ডার কোয়ান্টিটিটা ইকোনমিকে কখন যাব, তখনই যাব যখন ক্যারিং কস্ট এবং অর্ডারিং কস্ট দুটো যখন সমান হয়ে যাবে, মানে টোটাল কস্টের জন্য দুটো যখন সমান করে ফেলতে পারি আমরা, তখনই আমরা ইউকিউতে যেতে পারবো বা ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি যেতে পারবো। তো আমরা দেখি এখানে লেখা আছে, ডান পাশেরটা আগে দেখছি, আমরা ডান পাশেরটা দেখি। তো প্রথমত লেখা আছে সিইউডি ডিভাইড বাই কিউ, তার মানে এটা হচ্ছে কি অর্ডারিং কস্ট ইজ ইকুয়াল টু সিসি কিউ ডিভাইড বাই 2, এটা হচ্ছে কি কস্ট, ক্যারিং কস্ট। আমরা আগে কিন্তু দেখিয়েছি, যদি না বুঝলে আগে একটু দেখে আসতে পারো। আচ্ছা, এই দুটো যদি সমান আমরা জাস্ট গাণিতিক নিয়মে এটা কি করে একটা বজ্রগুণন করে পদ্ধতি করে দিলাম, তাহলে জাস্ট কি আমাদের সূত্র আসলো কিউ স্কয়ার ইকুয়াল টু 2COD ডিভাইড বাই সিসি। আচ্ছা, এখন আমাদেরকে তো কিউর পরিমাণ জানতে যাচ্ছি, মানে পরিমাণটা কতটুকু কিনবো। তাহলে কিউর পরিমাণ জানতে গেলে আমরা উভয় পক্ষকে বর্গমূল করব। তাহলে উভয় পক্ষকে বর্গমূল করলে কিউটা আমি পেয়ে গেছি, সূত্রটা হচ্ছে √2CUD ডিভাইড বাই সিসি। এই হচ্ছে আমাদের ইউকিউর ফর্মুলা, যেটা সকল বইপত্রগুলোতে আছে, সকল জায়গায় আছে। কিন্তু আমরা এটা দিয়ে অনেক অঙ্ক করি, কিন্তু আমরা অনেক সময় বোঝার চেষ্টা করি না আমাদের ছেলে মেয়েরা যে এটা কিভাবে আসছে। তো সেটা বোঝানোর চেষ্টা করেছি। তাহলে ইকোনমিক অর্ডার কোয়ান্টিটির সূত্রটা কি, √2 CUD মানে হচ্ছে সিইউডি মানে তাহলে কি বোঝাচ্ছে, সিইউ মানে হচ্ছে অর্ডারিং কস্ট, মানে একবার অর্ডার করতে যেটা খরচ লাগে সেটা হচ্ছে সিইউ। আচ্ছা, টি মানে হচ্ছে ডিমান্ড, অ্যানুয়াল ডিমান্ড, আর ডিভাইড বাই সিসি মানে হচ্ছে ক্যারিং কস্ট। এটাকে তুমি যে কোনো সিম্বল দিয়ে প্রকাশ করতে পারো, আমি এভাবে প্রকাশ করেছি, তুমি চাইলে অন্যভাবে প্রকাশ করতে পারো, তাই না? আচ্ছা, তো এটা আমরা বাম পাশেও দেখিয়েছি, দেখো এই একই সূত্রটা অন্যভাবে আসা যায়। যেমন আমরা বলতে পারি যে টোটাল কস্টটা বের করতে হবে, তাহলে টোটাল কস্টটা কি হতে পারে, টোটাল কস্টটা হচ্ছে ক্যারিং কস্ট এবং অর্ডারিং কস্ট দুটার যোগফল। এটাকে থেকে আমরা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করে আমরা কি পেয়ে গেছি, ইউকিউ পেয়ে গেছি। তো সেটা দিকে আমি আর ব্যাখ্যার দিকে যাচ্ছি না, আশা করি তোমরা ইউকিউটা বুঝতে পেরেছো। আচ্ছা, তাহলে ইউকিউ বিষয়টা আমি আবারও যদি একটু করে বলি তোমাদেরকে, ইউকিউটাকে, ইউকিউ মানে হচ্ছে এমন একটা কোয়ান্টিটি পণ্য তোমাকে কিনতে হবে যখন তোমার কি হবে, তোমার ইনভেন্টরি কস্টটা সর্বনিম্ন পর্যায়ে থাকবে, সেটা হচ্ছে আমাদের ইউকিউ। কিভাবে আসবে না আসবে, কিভাবে কস্ট মডেলটা আছে সেটা আমরা দেখেছি, এটা একটা মডেল। এর বাইরেও প্রতিনিয়ত ইউকিউর আরো অনেক ধরনের মডেল আছে এবং প্রতিনিয়ত ইউকিউর জন্য নিত্য নতুন মডেল আবিষ্কৃত হচ্ছে। আশা করি শিক্ষার্থীরা তোমরাও এটা নিয়ে এমন কোনো একটা ইফেক্টিভ মডেল তোমরা আবিষ্কার করবে। তো আমরা চলে যাচ্ছি নেক্সট যে টপিকসটা, সেটা হচ্ছে এমআরপি, ম্যাটেরিয়াল রিকোয়ারমেন্ট প্ল্যানিং 1। আচ্ছা, তো আমরা একটু দ্রুত যাব, এখানে আমাদের অনেকগুলো টপিকস আছে, এই জন্য আমি একটু কনসেপশনটা তোমাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করি। এমআরপি 1টাকে,
এমআরপি 1 মানে হচ্ছে, সংক্ষেপে যদি বলি, আমরা এতক্ষণ ধরে যে আলোচনাগুলো করেছি সেটা হচ্ছে ইনভেন্টরি ম্যানেজমেন্ট। তাহলে ইনভেন্টরিটা তুমি কিভাবে ম্যানেজ করবা, ইনভেন্টরির অনেকগুলো সিদ্ধান্ত নিতে হয়, কতটুকু পণ্য কিনবা, কখন কিনবা, কিভাবে কিনবা, কিভাবে রাখবা, কতদিন পর তুমি বুঝতে পারবা রিঅর্ডার পয়েন্ট কি, তারপর রিঅর্ডার পয়েন্ট বা রিঅর্ডার লেভেল কি, আর অনেকগুলো টপিকস আমরা দেখেছি, লিড টাইম কি, অনেকগুলো বিষয়, তাই না? আচ্ছা, তো এই পুরা বিষয়গুলা আমরা এখন আরো অনেক সহজে আমরা কাজ করার চেষ্টা করছি। আমরা বর্তমানে তুমি দেখবা যে এই পুরো কাজের জন্য অনেক ধরনের কম্পিউটার সফটওয়্যারও আমরা ব্যবহার করার চেষ্টা করছি। আচ্ছা, এই সকল কাজগুলো সমন্বিত করার একটা সহজ একটা বিষয় হচ্ছে এমআরপি 1। এটা মূলত একটা কম্পিউটার সফটওয়্যার বেসড বর্তমানে ব্যবহার করা হচ্ছে। তো এখানে কি কি বিষয় থাকে না বিষয় থাকে সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো। তবে তোমাদেরকে একটু বলে রাখি যে এমআরপিটা মূলত 3টা বিষয়ের উপর ভিত্তি করে এমআরপিটা কাজ করে, 3টা টপিকস উপর ভিত্তি করে সেগুলো আমরা যাবো। তবে এটা আরো আলট্রাভেট ভার্সন আসছে, সেটা হচ্ছে এমআরপি 2। আচ্ছা, এরপর আমরা এমআরপি 2 দেখবো। মানে এইটাই একই কাজ, যেটার সাথে আরো কিছু কিছু বিষয়, এখানে তো মাত্র 3টা টপিকস নিয়ে কাজ করতে আরো কিছু বিষয় অ্যাড হয়েছে। এরপরে একটা বিষয় চলে আসছে, সেটা হচ্ছে ইআরপি। তাহলে টপিক সিরিয়াল গুলো দেখো, এমআরপি 1, এমআরপি 2, ইআরপি, এগুলো একই কাজ। এদের কাজ হচ্ছে ইনভেন্টরি ম্যানেজমেন্ট করা। ইনভেন্টরি ম্যানেজমেন্টের জন্য কি কি বিষয় নিয়ে কাজ করে সেটা আমরা দেখি। আমরা খুব দ্রুত যাব এই টপিকস গুলোর জন্য, যেহেতু আমাদের কাছে সময় কম। এমআরপি নিয়ে এখানে কিছু কথা আছে, দেখো বলছে ম্যাটেরিয়ালস রিকোয়ারমেন্ট প্ল্যানিং এমআরপি ইজ ডিটারমাইনিং দ্য নাম্বার অফ পার্টস। ডিটারমাইন করবে নাম্বার অফ পার্টস, কতগুলো নাম্বার পার্টস দরকার, পার্টস, কম্পোনেন্টস এন্ড ম্যাটেরিয়ালস নিডেড টু প্রোডিউস এ প্রোডাক্ট। তাহলে ইনভেন্টরি ম্যানেজমেন্টের কাজ তুমি বুঝতে পারছো যে একটা কোনো একটা প্রোডাক্ট তৈরি করার জন্য কি কি ম্যাটেরিয়ালস দরকার সেটা তুমি নির্ণয় করবা। আচ্ছা, তারপর নিচের লাইনটা দেখি, বলছে এমআরপি প্রোভাইডস time scheduling information specifying when each of the materials, parts and components should be ordered or produced. তাহলে তুমি তো প্রথমে জানলা যে তোমার কি কি জিনিস লাগবে, কি কি লাগবে সেটা প্রথমে সিদ্ধান্ত নিয়েছো। এখন বলবো যে সেগুলো কখন কিনতে হবে বা কখন উৎপাদন করতে হবে সেই বিষয়গুলো। মানে সোজা কথা ইনভেন্টরি ম্যানেজমেন্টের কাজগুলো মনে হচ্ছে মূলত। এরপরে একটা ডেফিনেশন দেখি আমরা। বলছে এমআরপি কনস্টিটিউটস এ সেট অফ টেকনিক্স, একটা সেট অফ টেকনিক্স যেটা কি করে, দ্যাট ইউজ কিসের উপর, বিল অফ ম্যাটেরিয়াল, ইনভেন্টরি ডাটা এন্ড দ্য মাস্টার প্রোডাকশন শিডিউল টু ক্যালকুলেট রিকোয়ারমেন্টস অফ ম্যাটেরিয়ালস। তাহলে ম্যাটেরিয়ালস রিকোয়ারমেন্ট করার জন্য এখানে মূলত 3টা বিষয়ের উপর ফোকাস করে এটা যায়। এই 3টা কি কি, একটা হচ্ছে বিল অফ ম্যাটেরিয়ালস, একটা হচ্ছে ইনভেন্টরি ডাটা, একটা হচ্ছে মাস্টার প্রোডাকশন শিডিউল। তাহলে আমাদের আলোচনা বিষয় হচ্ছে 3টা জিনিস, বিল অফ ম্যাটেরিয়ালস, ইনভেন্টরি ডাটা এন্ড মাস্টার প্রোডাকশন শিডিউল। তোদেরকে সঙ্গে বলে দিই এগুলো মানে কি, তারপরও আমরা সামনে স্লাইড দেখাবো, এগুলো সম্পর্কে আরো বলবো। আমাদের যেহেতু সময় কম, আমি মূল কনসেপ্টটা দিয়ে দিই যে বিল অফ ম্যাটেরিয়ালস মানে হচ্ছে রিকোয়ারমেন্টসটা, তোমার ওই যে প্রোডাক্ট কোনো জিনিস উৎপাদন করার জন্য তোমার কি কি জিনিস লাগবে, তাই না? যেমন একটা শার্ট তৈরি করার জন্য তোমার কি কি লাগবে, কাপড় লাগবে, বোতাম লাগবে, তারপর সুতা লাগবে, তাই না? আরো যদি তুমি কিছু ইউজ করো, যে কলারের ভিতরে যে কিছু হার্ড কিছু দেখতে পাচ্ছি আমি, কিছু ম্যাটেরিয়ালস, এই যে কি কি লাগবে এগুলো বলছে বিল অফ ম্যাটেরিয়ালস। তারপর হচ্ছে ইনভেন্টরি ডাটা। ইনভেন্টরি ডাটা হচ্ছে ইনভেন্টরি গুলো হচ্ছে হিসাব নিকাশ করা, অ্যাকাউন্টিং করা, ক্যালকুলেশন করা, যে তোমার কাছে কতগুলো প্রোডাক্ট আছে, এখন কি অবস্থায় আছে, কতদিন ধরে আছে, এগুলো যে ক্যালকুলেশন সেগুলোকে বলি আমরা ইনভেন্টরি ডাটা। তারপর হচ্ছে দ্য মাস্টার প্রোডাকশন শিডিউল। মাস্টার প্রোডাকশন শিডিউল মানে হচ্ছে তোমার যে প্রোডাকশনটা, এই প্রোডাকশনের যদি সবগুলো জিনিসের যদি তুমি তৈরি করো, কোন কোন জিনিস কোন কোন সময়ে তৈরি হবে, এটা একটা সূচি তৈরি করে ফেলা। যেমন শার্টের প্রত্যেকটা জিনিসই যদি তুমি তৈরি করো, তাহলে তুমি বোতাম তৈরি করো, বোতাম তৈরি করতে তোমার কোন কোন সময়ে বোতাম তৈরি হবে, কোন কোন সময় কলারের ভেতরে যে হার্ড পার্টটা আছে সেটা কখন তৈরি হবে, বা হাতটা তৈরি হবে, মানে প্রত্যেকটা বিষয়, প্রোডাকশনের প্রত্যেকটা বিষয় কখন কখন তৈরি হবে তার জন্য একটা সূচি শিডিউল করে ফেলা। পুরোটা সমন্বিত এই প্রোডাকশন শিডিউলটাকে আমরা বলি মাস্টার প্রোডাকশন শিডিউল। তো এই 3টাই হচ্ছে মূলত বিষয় হচ্ছে এমআরপি 1 এর। আচ্ছা, তো আমরা একটু দ্রুত যাই যে ম্যাটেরিয়াল রিকোয়ারমেন্টস প্ল্যানিং সিস্টেমটা কি। এখানে বলছে বেসড অন এ মাস্টার প্রোডাকশন শিডিউল এ ম্যাটেরিয়াল রিকোয়ারমেন্টস প্ল্যানিং সিস্টেম হচ্ছে, দেখো মাস্টার প্রোডাকশন শিডিউলের উপর বেস করে এরা কাজ করে। কি করে? ক্রিয়েটস schedules identifying the specific parts and materials required to produce and items। এই কথা মানে হচ্ছে বিল অফ ম্যাটেরিয়াল মানে কোন কোন জিনিস লাগবে। তারপর হচ্ছে ডিটারমাইন এক্সাক্ট ইউনিটস নাম্বার নিডেড। আবার একটা বিষয় বলতে হবে এক্সাক্ট ইউনিট নাম্বার লাগবে। তোমার বোতাম কয়টা বোতাম লাগবে, তুমি এখানে কয়টা বোতাম ইউজ করো, একটা শার্টের জন্য যদি 5টা লাগে, 50টা শার্ট তৈরি করলে কয়টা লাগবে, এক্সাক্ট ইউনিট লাগবে। তারপর হচ্ছে determines the dates when orders for those materials should be released based on lead time। তাহলে লিড টাইমের উপর ভিত্তি করে কখন এগুলোর জন্য অর্ডার দিতে হবে সে বিষয়গুলো। আমরা এই যে এমআরপি ইউনিটটা এখানে আমরা দেখাতে চাচ্ছি, দেখো তাহলে এমআরপি ইউনিটটা দেখো কি বলছে, সেটা হচ্ছে এমআরপি সিস্টেমটা।
এখানে আমরা মূলত বলতে চাচ্ছি যেটা সেটা হচ্ছে তিনটা বিষয়, তাই না? একটা হচ্ছে বিল অফ ম্যাটেরিয়ালস, একটা হচ্ছে ইনভেন্টরি স্ট্যাটাস, একটা হচ্ছে মাস্টার প্রোডাকশন শিডিউল। এই তিনটা মিলে হচ্ছে এমআরপি সিস্টেমটা তৈরি হয়, তিনটার সমন্বিত রূপ। আচ্ছা, তাহলে বিল অফ ম্যাটেরিয়ালস মানে ইঞ্জিনিয়ারিং চেঞ্জেস, যদি ইঞ্জিনিয়ারিং কোনো চেঞ্জ হয় সেটা মানে কি কি লাগবে না লাগবে এই বিষয়গুলো তোমাকে একটু ডিসিশন গুলো নিতে হবে। তারপর হচ্ছে ইনভেন্টরি স্ট্যাটাস ফাইলে এগুলো এখন কি অবস্থায় আছে, সার্ভিস পার্টস রিকোয়ারমেন্টস কি অবস্থায় আছে না আছে। এটা হচ্ছে মাস্টার প্রোডাকশন শিডিউল। মাস্টার প্রোডাকশন শিডিউলটা কিভাবে করবা সেটা হচ্ছে কাস্টমার অর্ডার এবং সেলস ফরকাস্টের উপর ভিত্তি করে আমরা মূলত মাস্টার প্রোডাকশনের জন্য এই শিডিউলটা তৈরি করি। এই তিনটা মিলেই হচ্ছে আমাদের এমআরপি ইনপুট। তো এবার আমরা নেক্সট বিষয়টাতে যাই যে মাস্টার প্রোডাকশন শিডিউল মানে কি, এটা তুমি বুঝেছো। তারপরেও একটু বলি কি কি লেখা আছে। আমরা এখন মূলত যেটা করব সেটা হচ্ছে আমাদের যে পাওয়ারপয়েন্ট স্লাইড গুলো আছে এগুলো কুইক গো থ্রু করব। লেখা আছে দেখো, ইট ইজ এ লিস্ট অফ আইটেমস ইন্ডিকেটিং এন্ড প্রোডাক্টস টু বি প্রডিউসড। হ্যাঁ, কখন জিনিসটা তৈরি হবে, কোন কোন আইটেম গুলো। দিস কন্টেন্স আইটেমস নেম এন্ড কোড, এগুলো নাম থাকবে, কোড নাম্বারও তুমি দিতে পারো, কোয়ান্টিটি টু বি প্রডিউস এন্ড দ্য টাইমিংস ফর দ্য কমপ্লিটিং প্রোডাকশন। এবং এটার জন্য টাইমিং যে শিডিউলটা দেয়া থাকে, কোন প্রোডাকশন কখন তৈরি হবে, কোন সময়ের মধ্যে তৈরি হবে, এই বিষয়গুলো। তো এটা কিভাবে এর উপর ভিত্তি থেকে তৈরি করবে, এই যে এমপিএস মাস্টার প্রোডাকশন শিডিউল কিভাবে তৈরি করবে আমরা চার্টে দেখে আসছিলাম। তারপরে এখানে বলছে দেখো, বেসড অন এস্টিমেটস অফ প্রোডাক্ট ডিমান্ড, প্রোডাক্টের জন্য কতটুকু ডিমান্ড আছে সেটার উপর ভিত্তি করে তো তুমি প্রোডাকশন শিডিউল করবে, তাই না? আর এটা হচ্ছে সেলস ফোরকাস্ট, কতটুকু বিক্রি হবে আগে থেকে যেটা ধারণা করবে সেটার উপর ভিত্তি করে। যেমন তুমি যদি চিন্তা করো যে আমার এক মাসে 100টা শার্ট বিক্রি হয়, তাহলে তোমাকে সে অনুযায়ী তো তুমি শার্ট কয়টা বানাবা তার জন্য সূচি তৈরি করবা, তাই না? বা আরেকটা বিষয় একটু তোমাকে বিবেচনা করতে হবে, তোমার প্রোডাক্ট ডিমান্ডটা কেমন, কতটুকু উৎপাদন করতে পারবে সেটাও একটা বিবেচ্য বিষয় কিন্তু। আচ্ছা, এমপিএস টা কেমন হতে পারে এটার একটা এক্সাম্পল আমরা দেখালাম। ধরো উইক সেপ্টেম্বরের মধ্যে আমরা সেপ্টেম্বরের 4টা সপ্তাহে আমরা ভাগ করে দিলাম। যেমন ধরো এখানে কিছু প্রোডাক্ট নিয়ে আমরা কথা বলছি যে প্রোডাক্ট P6 উৎপাদন করব। ধরো সেপ্টেম্বরে 70টা প্রোডাক্ট P6 70 অ্যামাউন্ট তৈরি করব আমরা প্রথম সপ্তাহে, দ্বিতীয় সপ্তাহে প্রোডাক্ট 8 তৈরি করব প্রথম সপ্তাহে, আবার প্রোডাক্ট 6 ফোর্থ সপ্তাহে গিয়ে আরো 100টা পণ্য তৈরি করব। মানে কখন কখন তৈরি করব, কোনটা কোন সময় তৈরি হবে, কোন প্রোডাক্টের কোন পার্টটা কখন তৈরি হবে, এই টোটাল সমন্বয় রূপটা হচ্ছে এমপিএস। বিল অফ ম্যাটেরিয়ালস মানে কি বলেছিলাম, রিকোয়ারমেন্টটা, ইট প্রোভাইডস আ লিস্ট অফ ম্যাটেরিয়ালস এন্ড দেয়ার কোয়ান্টিটিস রিকোয়ার্ড টু প্রডিউস দ্য এন্ড আইটেমস। পুরো শার্টটা তৈরি করার জন্য এটা কোন কোন ম্যাটেরিয়ালস গুলো দরকার, কি কি দরকার, কখন দরকার, এটা। তারপর আরো বলা আছে, it contains the list of finished products, materials needed for each finished product in units, assembly structure, sub-assemblies, parts and materials. তারপরে বলা আছে যে BUM file is revised every time there is a change in product design or specification. এটা তো শেষ কথার একটা গুরুত্বপূর্ণ। তো আমি কতটুকু লাগবে, কয়টা শার্ট লাগবে, কয়টা শার্টের জন্য কোন অ্যামাউন্টটা কতটুকু লাগবে, এটা হচ্ছে আমাদের বিল অফ ম্যাটেরিয়াল। তবে এটা তো চেঞ্জ হতে পারে, তাই না? তুমি যদি কখনো যদি শার্টটা যদি তুমি যদি ডিজাইনটা চেঞ্জ করে ফেলো তাহলে BUM ও কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। শার্টটা যদি এখন শার্টের জন্য তুমি বোতাম লাগাও 10টা, তুমি এখন হঠাৎ করে চিন্তা করলো যে না আমি নতুন শার্টের 12টা বোতাম লাগাবো, তখন তোমার কি হয়ে যাবে, BUM ও চেঞ্জ হয়ে যাবে। এটা সময় সময় পরিবর্তিত হয়। যে BUM-টার একটা চার্ট আমরা এখানে দেখানোর চেষ্টা করলাম যে ধরো প্রোডাক্ট এর জন্য এটাকে প্রোডাক্ট এর জন্য তো অনেক কিছু তৈরি করতে হবে। ধরো সাব অ্যাসেম্বলি 1, সাব অ্যাসেম্বলি 2, সাব অ্যাসেম্বলি 3। এই সাব অ্যাসেম্বলির জন্য আবার X পণ্য লাগে, Y পণ্য লাগে, তাই না? তারপরে সাব অ্যাসেম্বলির জন্য X পণ্য লাগবে কিছু, Z পণ্য লাগবে কিছু, তাই না? ধরো এখানে উদাহরণ দিয়ে যদি বলি, ধরো X মানে হচ্ছে সুতা, Y মানে হচ্ছে বোতাম, হ্যাঁ, মানে এই টাইপের আর কি। মানে বিভিন্ন জিনিস, কোন জিনিস কতটুকু লাগবে, কোন কাজের জন্য লাগবে, তাহলে তুমি আলাদা আলাদা করে চিন্তা করবে। তাহলে বোতাম বানানোর জন্য তোমার কি কি লাগবে, তোমার শার্টের হাতা বানানোর জন্য কি কি লাগবে, কলার বানানোর জন্য কি কি লাগবে, এই আলাদা আলাদা করে লিস্ট করে ফেলা। লিস্টে হচ্ছে BUM বা বিল অফ ম্যাটেরিয়াল। ইনভেন্টরি স্ট্যাটাস ফাইল শেষ বিষয়টা, মানে হচ্ছে এটা অ্যাকাউন্টিংটা। দেখো কি বলছে পড়ছি, it provides a computerized record of each material physically held in the system. এটার মধ্যে তোমার ইনভেন্টরিটা কোন কোন অবস্থায় কতটুকু আছে তার হিসাব নিকাশ। আবার আরো কি লিখেছে, there will be only one inventory status for individual material, মানে একটা ম্যাটেরিয়ালের জন্য একটা কি থাকবে, one inventory status থাকবে, even if it is used at different levels of production and in the different end products. যদিও ওই জিনিসটা বিভিন্ন জায়গায় লাগে, তারপরের জন্য ধরো বোতামটা যে শুধুমাত্র ধরো তুমি হিসাব করছো যে হাতের জন্য 2টা বোতাম লাগে, এই 2টা বোতামের আলাদা আলাদা হিসাবগুলো রাখবো। মানে সোজা কথা ইনভেন্টরি স্ট্যাটাস ফাইল মানে হচ্ছে হিসাব নিকাশ রাখা। ইনভেন্টরি স্ট্যাটাস ফাইলে কিভাবে করতে পারো, ফাইলটা কিভাবে রাখতে পারো, ফাইলটা অনেক কিছু লিখতে পারো, ম্যাটেরিয়ালের জন্য রেকর্ড নাম্বার দিতে পারো, ম্যাটেরিয়ালের নাম দিতে পারো, ইনভেন্টরি অন হ্যান্ডে কতটুকু আছে সেটা লেখা, বা ইনভেন্টরি অন অর্ডার, কাস্টমার অর্ডার ফর আইটেম, এই বিষয়গুলো আমরা
দেখবো। তারপর হচ্ছে আমরা এইসব বিষয়গুলোর সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয় বলেছিলাম যেটা সেটা হচ্ছে লেট টাইম, তাই না? লেট টাইম নিয়ে অনেক কথা আমরা বিভিন্ন সময় বলেছি। তো লিড টাইমটা কি? লিড টাইম মানে হচ্ছে ইট ইজ দ্য টাইম নিডেড ফর কমপ্লিটিং দ্য জব ফ্রম দ্য ইনিশিয়াল স্টেজ টু দ্য ফাইনাল স্টেজ। অর্ডারিং লিড টাইম হতে পারে, ম্যানুফ্যাকচারিং লিড টাইম হতে পারে। মানে অর্ডারিং লিড টাইম হচ্ছে তুমি যদি একটা পণ্য কেনার জন্য অর্ডার দিয়েছো, আজকে থেকে অর্ডার দেওয়ার পরে পণ্য তোমার হাতে আসার পর্যন্ত যত সময় লাগে সেটা হচ্ছে অর্ডারিং লিড টাইম। ম্যানুফ্যাকচারিং লিড টাইম হচ্ছে কি, তুমি ধরো আজকে তোমার একটা বোতাম বানানোর জন্য আজকে থেকে বানানো শুরু করেছো, তোমার বোতামটা পুরোটা কমপ্লিট হতে তোমার যত সময় লাগবে সেটাকে আমরা বলি ম্যানুফ্যাকচারিং লিড টাইম। তারপর আমরা যাচ্ছি যেটা সেটা হচ্ছে এমআরপি, ইউজেস লিড টাইম, ডাটা লিড টাইমের উপর ভিত্তি করে তারা কিভাবে কাজ করে সেগুলো আমরা দেখেছি। আমরা একটু দ্রুত যাচ্ছি। ক্যারেক্টারিস্টিক্স অফ ডিমান্ড, আচ্ছা এটা আমাদের একটা গুরুত্বপূর্ণ টপিক, সেটা আমরা একটু করে বলি। ডিমান্ডকে আমরা বলছি যে ডিপেন্ডেন্ট ডিমান্ড, একটা হচ্ছে আর একটা আমরা যে বলতে সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ডিমান্ড। ডিপেন্ডেন্ট ডিমান্ড মানে হচ্ছে একটার সাথে রিলেটেড। যেমন আমি যদি বলি আমার 100টা শার্ট তৈরি করতে হবে, তাহলে 100টা শার্টের ডিমান্ডটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ডিমান্ড। 100টা শার্ট তৈরি করার জন্য শার্টের উপর ভিত্তি করে কতটা বোতাম লাগবে, কতটুকু সুতা লাগবে, এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ডিমান্ড। আর লাম্পি ডিমান্ড হচ্ছে যে ডিমান্ডটা কি হয়ে যায়, কখনো কখনো চেঞ্জ হয়, কনস্ট্যান্ট থাকে না। দেখো কি বলছে, ডিমান্ড ইজ সাডেন অর in large quantity increments so as to make a batch of final product। কোন একটা ব্যাচ তৈরি করার জন্য কখনো এটা চেঞ্জ হয় সময়ে সময়ে, সেটাকে আমরা বলি লাম্পি ডিমান্ড। ইন্ডিপেন্ডেন্ট এবং ডিপেন্ডেন্ট ডিমান্ড দেখো, যেমন এই ম্যাটেরিয়াল তুমি তৈরি করবা, এ হচ্ছে আমার ইন্ডিপেন্ডেন্ট ডিমান্ড, এবং শার্টটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ডিমান্ড। শার্টের উপর ভিত্তি করে যে শার্টের সাথে যে রিলেটেড জিনিসগুলো জড়িত, যে কম্পোনেন্ট গুলো জড়িত, সেগুলো হচ্ছে ডিপেন্ডেন্ট ডিমান্ড। কন্টিনিউয়াস ভার্সেস লাম্পি ডিমান্ড, কন্টিনিউয়াস হচ্ছে স্টেবল থাকবে, আর লাম্পি মানে হচ্ছে দেখো চেঞ্জ হবে। এমআরপি কিভাবে কাজ করে, বিভিন্ন স্টেপ বাই স্টেপ এমআরপি কাজ করে। আমরা এগুলো একটু দ্রুত চলে যাই। এমআরপি আউটপুট, বেনিফিটস গুলো কি কি? এমআরপি বেশ কিছু বেনিফিটস আছে, কিছু ড্রব্যাকসও আছে এমআরপির। ওকে, তো এই ছিল আমাদের এমআরপি। তাহলে এমআরপি মানে হচ্ছে মূল্য বিষয়টা হচ্ছে যেটা সেটা হচ্ছে এখানে মূলত তিনটা বিষয়ের উপর ভিত্তি করে কাজ করে, তাই না? তারা একটা হচ্ছে কি বিল অফ ম্যাটেরিয়াল, আরেকটাকে আমরা বলেছিলাম যেটা সেটা হচ্ছে MPS মাস্টার প্রোডাকশন শিডিউল, আর একটা ছিল ইনভেন্টরি স্ট্যাটাস ফাইল। তিনটা বিষয় আছে। এখন আমরা চলে আসি যেটা সেটা হচ্ছে এমআরপি 2। তাহলে এমআরপি 2 নিয়েও খুব বেশি কথা বলার নেই। এমআরপি 2 হচ্ছে এমআরপি 1 এর পরবর্তী ভার্সন। তাহলে এমআরপি 2 তে এখানে কি লিখেছে দেখো, লেখা আছে যে ম্যানুফ্যাকচারিং রিসোর্স প্ল্যানিং বাই এমআরপি 2 is an integrated information system। এটা হচ্ছে ইন্টিগ্রেটেড ইনফরমেশন সিস্টেম ইউজ বাই বিজনেস, যারা বিজনেস ব্যবহার করে, খুব ভালো। এমআরপি 1 ও সেটা, এমআরপি 2 ও সেটা। আচ্ছা, তারপর কি বলছে দেখো, এমআরপি 2 is an extension of materials requirement planning। এর যে কথাটা আমি এতক্ষণ ধরে বলছি সেটা হচ্ছে এমআরপি 2 হচ্ছে এমআরপি 1 এর এক্সটেন্ডেড ভার্সন। মানে এমআরপি 1 এর যে কাজগুলো করতো এমআরপি 2 সেগুলো করে আরেকটু বেশি করে, আরেকটু বেশি বিষয় নিয়ে কাজ করে ওরা। তারপর আমরা যাচ্ছি দেখো যে বলছে both MRP 2 is an extension of material requirements planning, that extended version. Both MRP and MRP 2 are seen as predecessors of enterprise resource planning। মানে হচ্ছে সোজা কথা এর পরবর্তী ভার্সন যেটা সেটা হচ্ছে ER। তো আমরা MRP 1 এর সাথে পার্থক্যটা কি, তাহলে MRP 1 এর পরবর্তী ভার্সন যদি হয় একই ধরনের কাজ করে, এটা পার্থক্যটা কি সেটা একটু করে আমরা দেখি। এটা হচ্ছে MRP 1 ভার্সেস MRP 2 যদি দেখি, MRP 1 includes the following three major function, তিনটা মেজর ফাংশন করে। সেটা হচ্ছে কি, এটা হচ্ছে বিল মাস্টার প্রোডাকশন শিডিউলিং, আমরা দেখেছিলাম বিল অফ ম্যাটেরিয়ালস, আর হচ্ছে ইনভেন্টরি ট্র্যাকিং মানে হচ্ছে ফাইল টাইপ। তারপর MRP 2 includes those three plus the following, তিনটা তো আছে, সেটা আরো কি কি আছে দেখো, সেটা হচ্ছে মেশিন ক্যাপাসিটি শিডিউলিং আছে, ডিমান্ড ফরকাস্টিং, কোয়ালিটি অ্যাসিওরেন্স এবং জেনারেল অ্যাকাউন্টিং। এর সাথে আরো চারটা বিষয় অ্যাড করে, সেটা হচ্ছে মেশিন ক্যাপাসিটি শিডিউলিং, মানে প্রত্যেকটা মেশিনের ক্যাপাসিটি কতটুকু, কোন মেশিন কতটুকু কোন সময় কতটুকু উৎপাদন করে, এটার একটা শিডিউল করে নেয় তারা। আরেকটা বিষয় হচ্ছে ডিমান্ড ফরকাস্টিং করে ওরা, কোনটার জন্য কখন কতটুকু ডিমান্ড দরকার, কার জন্য কতটুকু ডিমান্ড দরকার। তারপর হচ্ছে কোয়ালিটি অ্যাসিওরেন্স, কোয়ালিটির বিষয়টাকে গুরুত্ব দেয়। একটা হচ্ছে জেনারেল অ্যাকাউন্টিং, পুরো সামগ্রিক, শুধু ইনভেন্টরি জন্য সামগ্রিক একটা অ্যাকাউন্টিং প্রসেস। এই হচ্ছে MRP 2। তাহলে ওই তিনটা প্লাস এই চারটা, এই সাতটা বিষয় নিয়ে MRP 2 আলোচনা করে। কনক্লুশন আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে অ্যাডভান্সমেন্ট লাইক MRP 2 and ERP have been able to link manufacturing with other areas of business such as finance and marketing। খুব সোজা সাপটা কথা, সেটা হচ্ছে এই দুইটা বিষয় আমরা তো প্রথম অনেকবার বলেছি, ব্যবসায় যে তিনটা মূল অর্গান আছে, একটা হচ্ছে ফিনান্স, একটা অপারেশন, একটা হচ্ছে মার্কেটিং, এটার মধ্যে একটা কি তৈরি করে, তারা লিঙ্ক তৈরি করে। এর পরবর্তী যেটা আছে সেটা হচ্ছে এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং এন্ড ERP। তো এটা আমাদের সিলেবাসে আসা নাই, তারপরেও
আমরা একটু করে দেখালাম ERP is the process of managing all resources and their use in the enterprise in a coordinated manner। তাহলে আমরা শেষ করি। তো আমরা আলোচনা করেছি আজকে মূলত যে বিষয়গুলো নিয়ে, সেটা হচ্ছে প্রথমেই দেখেছি যেটা, সেটা হচ্ছে ইউকিউটাকে। ইউকিউ মানে হচ্ছে ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি, মানে এমন কোয়ান্টিটি তুমি যদি তৈরি করো বা ক্রয় করো যাতে ইনভেন্টরি কস্টটা সর্বনিম্ন পর্যায়ে থাকে, সেটা হচ্ছে আমাদের ইউকিউ। এটা আমরা একটা মডেল দেখেছি, কস্ট মডেল। অ্যাজাম্পশন ভিত্তি করে এই মডেলটা কাজ করে। এটা মডেলটা থেকে এটা সূত্র আমরা দেখি যে সর্বোচ্চ সব জায়গায় ব্যবহৃত হয়, সেটা কিভাবে আসে না আসে সেটা আমরা দেখানোর চেষ্টা করেছি। এরপর দেখেছি যে ইনভেন্টরি ম্যানেজমেন্টের জন্য বর্তমানে কিছু ডেভেলপড কিছু সফটওয়্যার, কিছু সিস্টেম চলে আসছে। সেগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে MRP1, MRP2, MRP1 মূলত 3টা বিষয় নিয়ে কাজ করে। তো MRP2 তে দেখেছি যে 3টার বাইরেও আরো 4টা বিষয় তো রাইট করেছে। এর পরবর্তী বিষয়টা হচ্ছে ERP একটা আরো ডেভেলপ। তো এক্ষেত্রে আমরা কিছু ডিমান্ড নিয়ে কথা বলেছি। ধরনের ডিমান্ডটাকে একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, একটা হচ্ছে ডিপেন্ডেন্ট। তাই ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে এটা অন্য কিছুর উপর নির্ভর করবে না, ডিপেন্ডেন্ট হচ্ছে অন্য কিছুর উপর নির্ভর করবে। আগে আমরা দেখেছি যেটা, সেটা হচ্ছে কন্টিনিউয়াস ডিমান্ড, সবসময় সমান থাকে। একটা লাম্পি ডিমান্ড, যেগুলো চেঞ্জ হয়, উত্থান পতন হয়, সেগুলো হচ্ছে লাম্পি ডিমান্ড। এই ছিল আজকে আমাদের মূলত আলোচনা। আগামী ক্লাসে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের পরবর্তী অধ্যায় নিয়ে আলোচনা করবো। সেই অনুযায়ী আমরা ভালো থাকি, সুস্থ থাকি, সুন্দর থাকি। থ্যাংক ইউ।